আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। হয়তোবা এরকম দেখা যাবে যে এই ইসরায়েলকে টাইট করার জন্য আমেরিকা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারে। ইসরায়েল যেমন তার মিত্র রাষ্ট্র বলে যাদেরকে বুঝিয়েছে এত বছর, তাদেরকে টাইট করার জন্য বিভিন্ন ধরনের কৌশল সে এত বছর ধরে খাটিয়েছে, ব্যবহার করেছে এবং এখন সেটা ওই মিত্র দেশগুলো স্পষ্ট বুঝতে পারছে যে তুমি আমার যতই মিত্র বলছো, তুমি আমার ফোন ট্যাগ করেছো, তুমি আমার বিরুদ্ধে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছো, তুমি আমার চারিদিকে হচ্ছে তোমার লোকজন বসিয়ে আমাকে ম্যানিপুলেট করেছো, আমার সিদ্ধান্তকে তুমি হচ্ছে প্রভাবিত করেছো এবং এখন তুমি সরাসরি আসছো আমার বিরুদ্ধে হচ্ছে লাগতে। তো আমি তোমার বিরুদ্ধে লাগবো না। এটা হবে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং এই কারণেই আমেরিকা থেকে এখন ইসরায়েল বিরোধী বক্তব্য, ইসরায়েল বিরোধী কথাবার্তা আরো অনেক বেশি উচ্চ স্বরে সামনে আসছে। গেল এটা। এটা 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 ভবিষ্যতে আরো অনেক দিকে যাবে। আরো বিভিন্ন দিকে যাবে। এবং এটা শেষ কোথায়? এই যে ইরানকে আক্রমণ করে ইসরায়েল অনেক কিছু অর্জন করেছে মনে করছে, সেই অর্জনের সাথে, সাথে সে যে জিনিসটাকে হারিয়েছে সেটা তাকে কোথায় টেনে নিয়ে যেতে পারে সেটা হয়তো এখন কেউই অনুধাবন করতে পারছি না আমরা। তারাও হয়তো পারছে না। তো সেই পরিস্থিতিতে বা এই পরিস্থিতিতে এই অঞ্চলে আমেরিকা ইরানের কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে? আমাদের দ্বিতীয় টপিকটা ছিল এটা, যে আমেরিকা ইরানের কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে। কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে। খবরটা হচ্ছে আমেরিকা চীনের বিরুদ্ধে যে তার প্রস্তুতি, বিভিন্নভাবে কিন্তু সে চীনের বিরুদ্ধে প্রস্তুত নিচ্ছে যে চীন যেভাবে সামনে আগাচ্ছে তাকে ঠেকাতে হবে। তাকে প্রথমে আমার হচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়েতে ঠেকাতে হবে, সেটা পারে নাই। দ্বিতীয় হচ্ছে কূটনৈতিক, দ্বিতীয়টা হচ্ছে তাকে অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে ঠেকাতে হবে, সেটাতেও এখনো পর্যন্ত আমেরিকা সফল হয় নাই। সে বিভিন্ন পন্থা খুঁজেছে, বিভিন্ন পন্থা, সহজ পন্থা, কঠিন পন্থা, কঠোর পন্থা, তারপরে হচ্ছে কি বলে এটাকে কূটনামির পন্থা, বিভিন্ন পন্থা খুঁজেছে, ঠেকাতে পারে নাই এখনো পর্যন্ত। মিডিয়া নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তার মিত্রদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, শুল্কের হার বাড়িয়ে দিয়েছে, কিন্তু ঠেকাতে পারে নাই। শেষ পর্যন্ত যদি নাই পারে এবং একটা সময় গিয়ে যদি তার স্বার্থের জন্য লড়াই করতেই হয় চীনের বিরুদ্ধে, তাহলে আমেরিকা কিভাবে লড়াই করবে এটার পরিকল্পনা সে বহুদিন ধরে করে আসছে এবং সেই পরিকল্পনায় সে সবসময় আপডেট করছে। নতুন এই যে ইরান আমেরিকা বা ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধটা, এই যুদ্ধে আমেরিকা নতুন একটা জিনিস ইরানের কাছ থেকে শিখেছে। সেটা হচ্ছে এরকম একটা পাওয়ারের কাছে যদি বড় ধরনের যুদ্ধ করতে হয়, সেই ধরনের যুদ্ধে কোন পক্ষের খরচ বেশি হয়, কোন পক্ষের খরচ কম হয়, কি করলে তার যে সফিস্টিকেটেড বা গুরুত্বপূর্ণ এবং হাই লেভেলের অস্ত্রশস্ত্রকে ঠেকিয়ে রেখে কম খরচের কম লেভেলের অস্ত্র দিয়ে শত্রুপক্ষের অনেক বেশি ক্ষতি করা যায়, এই কৌশলটা ইরানের কাছ থেকে আমেরিকা শিখছে। এবং আমেরিকা এখন বলছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি তার যুদ্ধ কৌশল শুরু করতে হয়, তাহলে আমেরিকার সামরিক বাহিনী এয়ারফোর্স লং রেঞ্জ উইপন বা AFLRW নামক নতুন প্রজন্মের দূরপাল্লার মিসাইল তৈরির কাজ শুরু করেছে আমেরিকা। এই মিসাইলগুলো 1000 নটিক্যাল মাইল বা 1850 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। বর্তমানে যে AIM-1208 নামক মিসাইল আছে, তার চেয়ে ওই মিসাইলের পাল্লা অনেক বেশি ভারী। মিসাইল সমস্যা না, মিসাইল কি বলে সবাই তৈরি করতেই পারে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমেরিকা যে নতুন কৌশলটা নিয়ে আসছে, সেই কৌশলটা হচ্ছে তার যে ইরান যুদ্ধে আমরা দেখেছি যে মিসাইলের খরচ কম, মিসাইল ব্যাপক পরিমাণে তৈরি করা সম্ভব,
মিসাইল তৈরি করে ব্যাপক পরিমাণে স্টক করা সম্ভব এবং যুদ্ধের সময় প্রতিপক্ষের বিমান বাহিনীকে অর্থাৎ যুদ্ধ বিমানকে, প্রতিপক্ষের রাডারকে, প্রতিপক্ষের সামরিক ঘাঁটিকে, বিভিন্ন জায়গায় থাকা রাডার স্থাপনাকে, বিভিন্ন জায়গায় থাকা সামরিক স্থাপনাকে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করা সম্ভব, যেটা বিমান দিয়ে করতে গেলে অনেক বেশি খরচ এবং অনেক বেশি হুমকি তার জন্য, নিজের জন্য। এতদিন পর্যন্ত আমেরিকা ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ইরান তার অল্টারনেটিভ একটা যুদ্ধ কৌশল, অল্টারনেটিভ একটা প্রতিরক্ষা কৌশল তৈরি করেছে, যেটা নিয়ে এতদিন পর্যন্ত এই উন্নত বিশ্বের কথা ছিল ইরান হচ্ছে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে, এটা দিয়ে আর কি হবে, ইরান মিসাইল তৈরি করছে, এটা দিয়ে আর কি হবে, ইরান ড্রোন তৈরি করছে, শাহেদ ড্রোন নামক, কি হবে। এখন তারা দেখছে যে না, এই কম দামের জিনিস দিয়েই তো বেশি দামের জিনিস নষ্ট করা সম্ভব। আর আমাদের যে বেশি দামের ব্যাপক ব্যাপক পরিমাণে অস্ত্র শস্ত্র যা আছে, সেটার উৎপাদন ক্ষমতা যেরকম হচ্ছে কম, অর্থাৎ সেটার সাপ্লাই চেইন থেকে যতগুলো জিনিস আসে সেটা ব্যাপক পরিমাণে ব্যবহার করা সম্ভব না। যে কারণে চীনের মতো একটা দেশের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে আমাদের ব্যাপক পরিমাণে এই মিসাইলে ইনভেস্ট করতে হবে। এই জন্য এই যে AFLRW আমেরিকার মিসাইল কর্মসূচি, এই কর্মসূচির আওতায় দুই ধরনের মিসাইল বানানো হবে। একটা হচ্ছে আকাশ থেকে আকাশে যুদ্ধ করার জন্য, অন্যটা হচ্ছে আকাশ থেকে স্থলে বা সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য। তবে এই যে এর বাইরেও আমেরিকা ভূমি থেকে আকাশে নিক্ষেপের মিসাইল সিস্টেমে অনেক বেশি অ্যাগ্রেসিভলি আগাচ্ছে। শুধুমাত্র আমেরিকা না, আমেরিকার সাথে সাথে ইউরোপও। একটা জিনিস হয়তো আমাদের কারো মাথায় নাই, কিন্তু ন্যাটো এবং আমেরিকা এটা নিয়ে ভাবছে। আমেরিকার বাইরে ন্যাটোর মধ্যে 32টা দেশ, ন্যাটোর মধ্যে এমন কোন দেশ নেই যে 5th প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে পারছে, কেউ নাই। রাফাল আছে, তারপরে হচ্ছে ইউরোফাইটার আছে, টাইফুন আছে, মিরাজ আছে ইউরোপের বিভিন্ন দেশে, তারপর আরো কয়েকটা আছে। কিন্তু 5ম প্রজন্মের যুদ্ধ বিমান কারো নাই। কয়েকটা প্রকল্প ছিল ইউরোপের বিভিন্ন দেশের যৌথভাবে, সেই প্রকল্পগুলো সব মুখ থুবড়ে পড়েছে। ইউরোপের বাইরে অনেকগুলো দেশ, ন্যাটোর বাইরে অনেকগুলো দেশ 5ম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে কাজ করছে। ভারত করছে, দক্ষিণ কোরিয়া করছে, দক্ষিণ কোরিয়ার সাথে ইন্দোনেশিয়া করছে, তারপরে হচ্ছে চীনের তো অলরেডি আছে, চীনের 5th প্রজন্ম কেন 6th প্রজন্মের যুদ্ধ বিমান আছে বলা হচ্ছে, রাশিয়া অলরেডি করেছে। অথচ ন্যাটোর শক্তি আমেরিকা ছাড়ার কারণে। এবং এই যে 5th প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করা এরকম না যে আজকে আমি চিন্তা করলাম আর হচ্ছে 6 মাস পরে ড্রোন তৈরি করলাম। আজকে আপনি সিদ্ধান্ত নিলেও 6 বছর পরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি এটার 60% কাজ শেষ করেছি সফলভাবে। আপনি 6 বছর পরে, 5 বছর পরে গিয়ে ফার্স্ট উড্ডয়নটা করতে পারেন একটা প্রোটোটাইপ দিয়া। তারপরেও আরো 3-4 বছর যাবে আপনার ওইটার বিভিন্ন ধরনের টেস্টিং এর মধ্যে। এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, যেগুলো সামনে আসছে, এই ইরান যুদ্ধ দেখাচ্ছে এদেরকে যে ভাই তোমার আমার কাছ থেকে শেখো, মিসাইল দিয়ে কি করা যায়, ড্রোন দিয়ে কি করা যায়, তারপরে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন দিয়ে কি করা যায়, মোজাইক সিস্টেম যেটা বলা হচ্ছে। আমেরিকা এখন সেই দিকে আগাচ্ছে, কিন্তু আসলে পারবে কিনা এটা নিয়ে তো বিভিন্ন ধরনের ঝামেলা আছে। ট্রাম্প বলছে যে আমি হচ্ছে মার্কিন কংগ্রেসের কাছ থেকে হচ্ছে নেব, কি বলে, এই আরো $70-80 বিলিয়ন একটা এক্সট্রা বাজেট নেব পেন্টাগনের জন্য, সেটা দিয়ে কাজ করবো, কিন্তু সেই বাজেট সেখান থেকে বের হচ্ছে না।
তারা বলছে যে আমাদের দেশের মানুষের জন্য হচ্ছে পেটে খাবার নেই, তুমি হচ্ছে ইসে দিবা, কি বলে, পেন্টাগনকে, সেনাবাহিনীর জন্য দিবা। আমরা কি ওই যুদ্ধ বিমান F-35 যুদ্ধ বিমান খেয়ে বাঁচবো? তো এই জিনিসগুলো কোন বিষয়টাকে সামনে নিয়ে আসছে? ঘরে যখন পর্যাপ্ত পরিমাণে খাবার এবং অর্থনৈতিক সচ্ছলতা থাকে, তখন ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে আর দেখা হয় না, সেখানে সুখ শান্তি থাকে। কিন্তু যখন অর্থনৈতিক টানাপোড়েন হয়, কখন হয়? ওই ব্যাপক পরিমাণে একটা সুখ শান্তিতে সমৃদ্ধে বসবাস করার পরে যখন পার্টনারদের মধ্যে অর্থনৈতিক টানাপোড়েন শুরু হয়, তখন এটা নিয়ে ব্যাপক ঝগড়া লাগে। যে গরিব আছে তার অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়েই হয়তো তারা জীবন অতিবাহিত করতেছে সুখে শান্তিতে। কিন্তু যে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক সুখে ছিল বা অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে ছিল, সেখানে যদি টানাপোড়েন লাগে, সেখানে হচ্ছে সবাই তখন নিজে কিভাবে হচ্ছে সচ্ছল থাকবে সেটার জন্য কাজ করবে, সেটার জন্য ট্রাই করবে। একইভাবে বর্তমানে এই পশ্চিমা বিশ্বে অস্ত্রের যে সংকট, অর্থনৈতিক সমস্যার সাথে সম্পৃক্ত হয়ে আসছে এটা। এই সংকট মোকাবেলায় তাদের স্বল্প মেয়াদে বড় ধরনের কোনো পথ উন্মুক্ত নাই। স্বল্প মেয়াদে বড় ধরনের কোনো পথ উন্মুক্ত নেই। আপনি দেখেন, চীনের বিভিন্ন সামরিক সামরিক প্রকল্প নিয়ে কথা বলা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পর্যন্ত সামরিক প্রকল্প নিয়ে কথা বলা হচ্ছে। পাকিস্তানের সামরিক প্রকল্প নিয়ে ব্যাপক পরিমাণে কথা হচ্ছে। ইউরোপের আপনি 5টা সামরিক প্রকল্প যেগুলো হচ্ছে একেবারে মানে সেই লেভেলের এবং খুব দ্রুত এগিয়ে চলছে এরকম বলতে পারবেন যে নতুন নতুন ইউরোপে এটা নিয়ে আসতেছে, ওটা নিয়ে আসতেছে, ওটা নিয়ে আসতেছে। আরো যেগুলো শোনা যায় যে ইউরোপের অমুক প্রকল্প মুখ থুবড়ে পড়েছে, সমুক প্রকল্প থেকে দেশগুলো টাকা তুলে নিচ্ছে, অমুক প্রকল্প থেকে দেশগুলো বলছে আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বিশ্বের, তাতে তো অস্ত্র লাগবে। যেই দিকে বিশ্বটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে ব্যাপক পরিমাণে একটা সংঘাত ছাড়া শান্তি আসার সম্ভাবনা কম। আর সেরকম ব্যাপক পরিমাণে একটা সংঘাতের জন্য অস্ত্র লাগবে। এজন্য দেখবেন যে ইউক্রেনকে ইউরোপ নিতেও চাচ্ছে না, আবার ছাড়তেও চাচ্ছে না। কারণ ইউক্রেনের এই ধরনের অস্ত্র তৈরি করার, দ্রুত অস্ত্র তৈরি করার ক্যাপাসিটি আছে। পোল্যান্ডের আছে, ছোট ছোট রাষ্ট্র, মানে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আছে তাদের। তুরস্ককে এখন হচ্ছে মানে ইউরোপ এবং আমেরিকা, ন্যাটো অনেক বেশি হচ্ছে তুস্তি গাইছে, আরে তুরস্ক এই, তুরস্ক সেই, তুরস্ক অমুক, তুরস্ক আমাদের সমক। কারণ কি? কারণ হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি মেনে নাও। তাদের রিয়েলিটি মেনে নিতে হচ্ছে যে ন্যাটোর মধ্যে তুরস্ক ছাড়া, আমেরিকার পরে তুরস্ক ছাড়া এমন কোনো দেশ নাই যে একটা 5th প্রজন্মের যুদ্ধ বিমানের প্রকল্প শুরু করে বিমানটাকে উড়িয়ে দেখিয়েছে। ন্যাটোর মধ্যে আমেরিকা ছাড়া এমন কোনো দেশ নেই যার কাছে তুরস্কের যে পরিমাণ ড্রোন ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সেটা তাদের আছে। ন্যাটোর মধ্যে আমেরিকা ছাড়া অন্য এমন কোনো দেশ নাই যেই দেশের গত 10 বছরে সামরিক খাতে নতুন নতুন প্রকল্পগুলোকে নিয়ে এসে সেটা সফলভাবে সম্পন্ন করে আবার আরেকটা নতুন প্রকল্পে সফলভাবে আগাচ্ছে এত বেশি ন্যাটোর মধ্যে আর কোনো দেশের নাই। তো যখন আপনার যুদ্ধ লাগবে, যখন আপনি নিজে অস্ত্র তৈরি করতে পারবেন না, যখন আপনাকে একেবারে সরাসরি ব্যাক সাপোর্ট দিয়ে দিবে, তার হচ্ছে অস্ত্র সাপ্লাই ওইভাবে হচ্ছে না, তখন আপনার এই অপছন্দনীয় হলেও, যেহেতু সে ন্যাটোর মিত্র, তার কাছ থেকে আপনার অস্ত্র নিতে হবে, সাপোর্ট নিতে হবে। যেই কানাডা তুরস্ককে ড্রোনের ক্যামেরা না দেওয়ার জন্য হচ্ছে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, সেই কানাডা এখন তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে। যেই জার্মানি তুরস্ককে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, সেই জার্মানি এখন তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনা এবং তুরস্কের সাথে
যৌথভাবে অস্ত্র তৈরির জন্য সামনে হাঁটছে। একইভাবে ইউরোপের আরো অনেকগুলো দেশ। কেন? তুরস্ককে যথেষ্ট পরিমাণে ভালোবাসে না। ২ দিন পরে সুযোগ পেলে ঠিকই তুরস্ককে আক্রমণটা তারা করবেই। কিন্তু রিয়ালিটি মাইনে নিতে হচ্ছে। বাস্তবতা এখন তাদের জন্য এরকম কঠিন। গ্যাসপ্রম আজকে একটা রিপোর্ট বের করেছে যে ইউরোপের গ্যাসের যে পরিমাণ বাৎসরিক মজুদ তাদের থাকা দরকার সেটার চেয়ে অনেক, অনেক অংশে কম মজুদ এবছর তাদের আছে গ্যাস। কারণ কি? কারণ হচ্ছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকার কথায় চলার কারণে তারা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে গ্যাস নিত, অর্থাৎ রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস বন্ধ করে। এবং আরেকটা বড় সাপ্লাই ছিল তাদের এই মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর, যেটা কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওই অঞ্চল। একদিকে রাশিয়ার থেকে গ্যাস দেয়া বন্ধ, আমেরিকা অতিরিক্ত দামে তাদের কাছে গ্যাস বিক্রি করতেছে। এরপরে এই কাতারের কাছ থেকে বা এই কাতারের আশেপাশে যে সমস্ত দেশ আছে এদের কাছ থেকে যে ব্যাপক পরিমাণে এলএনজি নেওয়ার সুযোগটা ছিল সেটাও প্রায় গত কয়েক মাস ধরে বন্ধ। আবার ওইদিকে ইউরোপে স্মরণকালের সবচেয়ে কঠিন সামার যাচ্ছে। স্মরণকালের সবচেয়ে কঠিন সামার যাওয়া মানে কি? মানে হচ্ছে আপনার ব্যাপক পরিমাণে ইলেকট্রিসিটি এবং গ্যাস ব্যবহার করা। তো এই যে চতুর্মুখী সংকটের মধ্য দিয়ে তারা যাচ্ছে, এই মুহূর্তে আমেরিকা চিন্তা করছে চীনের বিরুদ্ধে আমার দাঁড়াতে হলে কি করতে হবে, কত দ্রুত অল্প সময়ে ইফেক্টিভ কোন অস্ত্র তৈরি করা যায় এবং সেটার বাস্তব প্রয়োগ, বাস্তব সফলতা আমরা কোথায় দেখছি? কোথায় দেখছে? ইরানের কাছে। বাস্তব সফলতা ইরানের কাছে দেখছে, সেটা ব্যবহার তারা ইরানের কাছ থেকে দেখেছে। এক দর্শক বলছেন যে ইসরায়েল যদি তুরস্কে হামলা চালায় তাহলে আপনার বকবকানি বন্ধ হয়ে যাবে। কথাটা সত্য। ইসরায়েল যদি তুরস্কে হামলা চালায় এবং সেই হামলার ক্ষেত্রে যদি ধরেন আমি যে রুমে আছি সেই জায়গা যদি ফার্স্ট আক্রমণটা বা প্রথম দিনের আক্রমণ হয় তাহলে এমনিতেই আমার বকবকানি বন্ধ। এটা তো হবেই। এরপরে তুরস্কের গোয়েন্দা সংস্থা কেমন শক্তিশালী এক দর্শক বলছেন। দেখেন এখানে আমি তুরস্কের তুস্তি গাওয়ার জন্য হচ্ছে এই লাইভ করছি না, আমার বকবকানির দরকারও নাই। এখন বকবকানি যারা করছে, ন্যাটো প্রধান বলছে যে তুরস্কের যে সামরিক খাতগুলো, সামরিক সেক্টরগুলো, এগুলো হচ্ছে যে অগ্রগতি দেখাচ্ছে এত অল্প সময়ের মধ্যে, এটা আমাদের কল্পনার বাইরে এবং তাদের সাথে আমাদের কাজ করতে হবে। এবং অলরেডি কাজ করছে, তারা প্রচুর কাজ করছে। আসাদ খানের কাছ থেকে প্রচুর পরিমাণে সামরিক সাপোর্ট নিচ্ছে। এখন আরেকটা বিষয় আছে এইখানে, সেটা হচ্ছে তুরস্ক আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল। আমেরিকার বিক্রি করার কথাটা বলে টলে টাকা পয়সা নিয়ে আর দেয় নাই। পরে তুরস্ক অনেক ধরাধরি করছে, ভাই ট্রাম্প ভাই তোমার হাতে ধরি, পায়ে ধরি, এটা করি সেটা করি, ভাই তুমি আমাদেরকে এটা দেও। ট্রাম্প বলছে যে ঠিক আছে থাকো, আমার কথা মতো চলো, আমি যেটা বলি সেটা করো, আমার এটা করো ওইটা করো ওইটা করো, আমি দেবো। দেয় নাই। শেষ পর্যন্ত হচ্ছে ওই F-35 জিনিসটা শেষ, ওটা আর তুরস্ককে দেবে না। এরপরে তুরস্ক বলেছিল যে ঠিক আছে তাহলে আমাকে F-16 যুদ্ধ বিমান দাও, যে আমি আমার এই যে কি বলে কান ফাইটার জেট নিয়ে আসছি সেটা নিয়ে আসা পর্যন্ত আমার যে 8 থেকে 10 বছরের একটা সময়, এই সময়টাতে অন্তত লেটেস্ট মডেলের কিছু F-16 যুদ্ধ বিমান দরকার, 40টার মতো, এগুলো দাও। এমনি বলছে ঠিক আছে তুমি আমার সাথে একত্রে চলো, আমার কথা শোনো, আমার মতে চলো, আমার মতের বিরুদ্ধে যায় না, আমাকে আন্তর্জাতিকভাবে একই কি বলে টেবিলে বসে সাপোর্ট দাও, এটা সেটা অনেক কিছু করেছে। বলছে না, শেষ পর্যন্ত কি ওটাও বাদ। এখন সর্বশেষ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুরস্ক চাইছে আমেরিকার কাছ থেকে কিছু এই F-16 এর যে ইঞ্জিন, যেটা আর কি F-110 খুব সম্ভবত ওই যে ইসের কি বলে
16 যুদ্ধ বিমানের যে ইঞ্জিনগুলো আমেরিকা ব্যবহার করে, আমেরিকার তৈরি, সেই ইঞ্জিনটা কান ফাইটার জেটে ব্যবহার করতে চাইছে। সেটার জন্য $700 মিলিয়ন একটা চুক্তির কথা বলা হচ্ছে। এখন সেইটা মানে ফার্স্ট যে দুটো ছিল তার চাওয়া, সেই দুটো বাদ এখন সর্বশেষ ভাই অন্তত আর কিছু না হলে আমি ইঞ্জিন নিয়ে অন্তত শান্তিতে থাকি। ট্রাম্পের সাথে বিভিন্নভাবে ইয়া করার পরে ট্রাম্প বলছে যে আমি তুরস্ককে খুশি করব, আমি এরদোয়ানকে খুশি করবো, এরদোয়ান আমার জন্য অনেক কিছু করেছে, তাকে আমি একটু সন্তুষ্ট তো করবোই, করা দরকার এটা আমার। সেই সন্তুষ্ট করার জন্য কি করবে, সে বলছে যে ঠিক আছে তোমাকে আমি হচ্ছে কিছু কয়েক ডজন এই ইঞ্জিনটা দেব। এই ইঞ্জিন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন তার কংগ্রেসে চিঠি পাঠিয়েছে যে এই কংগ্রেস, সিনেট এবং কংগ্রেস তোমরা হচ্ছে ইয়া করো, বেটো দেওয়া বন্ধ করো, বেটো দিও না তুরস্কের কাছে, আমরা এই ইঞ্জিনগুলো বিক্রি করবো। এখন সেখানেও ধরেন লবি আছে, ইসরায়েলি লবি আছে, গ্রিক লবি আছে, তারা হয়তো বন্ধ করানোর চেষ্টা করবে, কিন্তু ট্রাম্প চাইবে যে অন্তত আর কিছু হোক আর না হোক এই গাজা যুদ্ধ, তারপরে ইরান যুদ্ধ, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত দেশ মুখ বন্ধ করেছিল বা হচ্ছে নীরব সম্মতি দিয়েছিল সেই সমস্ত দেশকে সে পুরস্কৃত করবে। তো সেই দিক থেকে হয়তো সে চাইবে যে আচ্ছা ঠিক আছে এইখানে অন্তত আমি কিছু ইঞ্জিন দিয়ে দেই। এটা নিয়ে এই ন্যাটো সম্মেলনে হয়তো একটা ফাইনাল চুক্তি হতে পারে। ন্যাটো সম্মেলন নিয়ে একটু বলি। তুরস্কের আঙ্কারায়, তুরস্কের রাজধানী আঙ্কারাতে ন্যাটো সম্মেলন হবে আগামী সপ্তাহ থেকে। 7 দিন 8 দিন ধরে চলবে এই সম্মেলন। এই ন্যাটো সম্মেলনে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসবে। তুরস্ক এর আগে এই ধরনের বড় বড় অনেক সম্মেলন তার দেশে সে করেছে। ধরেন জাতিসংঘের অনেক বড় বড় সম্মেলন করেছে, যেখানে জাতিসংঘের প্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছে। তারপরে G20 সম্মেলন করেছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছে। এই ধরনের অনেক সম্মেলন। এবছর আবার বছরের শেষ দিকে হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, যেটা COP31, সেটা হবে, সেখানে প্রচুর পরিমাণ লোক আসবে। কিন্তু এই ন্যাটো সম্মেলনটাকে সবগুলো থেকে একটু আলাদা করে দেখা দরকার। এই ন্যাটো সম্মেলনে তুরস্ক করেছে কি, আঙ্কারায় এই 7 দিন ধরে রাজধানী শহর প্রচুর পরিমাণে সরকারি অফিস